হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ভিডিওতে ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যেটা পড়াচ্ছিলাম, স্পেসিফিক্যালি জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি আর ত্রিপুরা হাইকোর্টের সমস্ত পরীক্ষার জন্য বা টিপিএসসি পরীক্ষার জন্য, সেটা নেক্সট ক্লাসটা আমরা নিয়ে এসেছি, যেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের আমরা পড়িয়ে দেব। ঠিক আছে, সেটা কি? ত্রিপুরা মহাকরণ, ত্রিপুরা সেক্রেটারিয়েট, যেটাকে বলা হয় কি ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনের মাথা তোমরা বলতে পারো। ঠিক আছে, মানে এখান থেকেই পুরো স্টেটটা কিন্তু পরিচালনা হয়, এখানেই সমস্ত ডিসিশন নেওয়া হয়, তারপর পুরো স্টেটে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়। তার জন্য ত্রিপুরা সেক্রেটারিয়েট ও ত্রিপুরা অ্যাসেম্বলি দুটোর ব্যাপারেই তোমাদের, যারা তোমরা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের কিন্তু যতটুকু দরকার পরীক্ষার জন্য ততটুকু কিন্তু জেনে রাখা জরুরি। কারণ কেন? দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট লোকেশনস ফ্রম ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, যতটুকু পরীক্ষার জন্য লাগবে ততটুকু আমরা পড়াবো। তোমরা একটা খাতা কলম নিয়ে বসবে, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নেবে আর শুনে শুনে লিখবে। স্ক্রিনে কম লেখা থাকবে, আমরা বলবো বেশি। ঠিক আছে, এতটুকু গ্যারান্টি দিচ্ছে। আমাদের যেই জেআরবিটি2 বা হাইকোর্ট বা টিপিএসসি যে কম্বাইন ক্লাসগুলো করাচ্ছি, যেই টপিকেই করাচ্ছি, সেই টপিকে প্রশ্ন আসলে পরীক্ষায় কিচ্ছু মিস হবে না। এইভাবেই কিন্তু আমরা কভার করে দিচ্ছি। আর যা যা আমরা পড়াই সবগুলো কিন্তু আমাদের নোটসে ইনক্লুড করা থাকে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া থাকে, সেগুলোর ব্যাপারে আমরা বলছি। মনে রাখবে এই ভিডিওটা সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য আমাদের কাছে তোমরা পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে একদম আপডেটেড প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ 100টা পোস্টে, স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও ইন্টেলিজেন্স ব্যুরো সমস্ত চাকরির পরীক্ষার ফুল ডিটেল সিলেবাস কমপ্লিট ইংলিশ বাংলায় দুটো ভার্সনে নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিচ্ছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ভালো করে বুঝে রাখবে। আমরা একদম কিছুটা আমরা পেছনের দিকে যাব, তারপর বলবো যে কেন ত্রিপুরায় মহাকরণ জরুরি বা সেক্রেটারিয়েট কি, এখানে কি কি স্তরে সেখানে ভাগ করা থাকে, কোন কোন ইম্পর্ট্যান্ট হাই অফিসিয়ালস বা ভিআইপিসরা সেখানে থাকেন, কেন এই বিল্ডিংটা ত্রিপুরাটা পুরো ঠিকঠাকভাবে চালানোর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে প্রশ্ন কিন্তু আসতেই পারে, একটা হচ্ছে সেক্রেটারিয়েট আর একটা হচ্ছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটার ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে কিন্তু দেখব। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। ত্রিপুরা কিন্তু অনেক বছর ধরে মাণিক্য ডাইনেস্টির দ্বারা রুলড, মানে প্লেস ছিল। মাণিক্য ডাইনেস্টির দ্বারা কি ছিল? মানে মাণিক্য ডাইনেস্টির রুল, মানে এখানে রাজ করেছে। ঠিক আছে, আর মনে রাখবে এই যে মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরাতে যে ওনাদের যে রুল ছিল, এটা ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম মানে ছিল, মানে এত বছর কোনো সিঙ্গেল ডাইনেস্টি কোনো জায়গায় রুল করেনি। ঠিক আছে, সেটা ছিল ত্রিপুরায় মাণিক্য ডাইনেস্টি, দ্য গ্রেট হিস্ট্রি অফ দ্য মাণিক্য ডাইনেস্টি অফ ত্রিপুরা। তোমরা কিন্তু আশা করি
সেটার ব্যাপারে জানো অলরেডি, হিস্ট্রি আমরা বহু ক্লাস কিন্তু তোমাদের করিয়েছি, ঠিক আছে। আর মনে রাখবে এই যে ত্রিপুরায় যখন এই রাজার আমলে যখন প্রশাসন চলতো, রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন যখন চলতো, সেটার যিনি প্রধান ব্যক্তি বা হেড উনি ছিলেন রাজা, কিং, ঠিক আছে। উনাকে সাপোর্ট করতেন একজন দেওয়ান, DEWAN, দেওয়ান। উনাকে বলা হতো কি প্রাইম মিনিস্টার, উনাকে কি বলা হতো প্রাইম মিনিস্টার। ও মানে উনাকে ছাড়া অন্যান্য মিনিস্টারও কিন্তু ওনারা ছিলেন দিওয়ানকে সাপোর্ট করার জন্য। দিওয়ান ইন্টার্ন সাপোর্ট করতেন মহারাজাকে, ঠিক আছে। আর গভর্নেন্স কিন্তু বা প্রশাসন যে চালানোর যে পরিকাঠামো সেটা কিন্তু ট্রেডিশনাল ছিল। ট্রেডিশনাল মানে সেই রকমভাবে ওয়েল স্ট্রাকচার ছিল না এখন যেভাবে আছে, ঠিক আছে। এখন আছে কি ইনস্টিটিউশনালাইজড এখন হয়ে গেছে পুরোটা, একদম ধাপে ধাপে সব কিছু ছিল, এত গোছানো ছিল না কোনো কিছু, ঠিক আছে। তারপর চলে এলো কি কলোনিয়াল পিরিয়ড। কলোনিয়াল পিরিয়ড, কলোনিয়াল মানে যখন ব্রিটিশরা যখন শাসন করতো ইন্ডিয়াতে, ঠিক আছে, তখনও কিন্তু ত্রিপুরাতে কিন্তু ব্রিটিশ শাসন ছিল না, ত্রিপুরার পার্টটাতে, ঠিক আছে। ত্রিপুরা মানে ইন্ডিয়া যখন মানে ইন্ডিয়াতে যখন ব্রিটিশের শাসন যখন চলছিল, ত্রিপুরা তখনও কিন্তু একটা প্রিন্সলি স্টেটই কিন্তু ছিল, প্রিন্সলি স্টেটই কিন্তু ছিল, ঠিক আছে। তোমাদের কিন্তু ধাপে ধাপে মনে রাখতে হবে, ঠিক আছে। ত্রিপুরা প্রশাসনে তখন ব্রিটিশের আমলে ত্রিপুরা প্রশাসনে বিভিন্ন ব্রিটিশ অফিসিয়ালসদের অ্যাডভাইজারি হিসেবে অ্যাপয়েন্ট করা হতো, অ্যাডভাইজারি হিসেবে অ্যাপয়েন্ট করা হতো, ঠিক আছে। আর তখন থেকেই ত্রিপুরার যে প্রশাসনিক পরিকাঠামো সেটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সেটা মডার্নাইজ, আধুনিক হওয়ার ফার্স্ট স্টেপ তখন থেকে কিন্তু হয়েছে, ঠিক আছে। তখন থেকে কিন্তু হয়েছে। কবে থেকে? কলোনিয়াল পিরিয়ড থেকে, যখন ব্রিটিশ যখন শাসন করতো ভারতে, ব্রিটিশ শাসনের আন্ডারে যখন ছিল, তখনও ত্রিপুরাতে কিন্তু রাজাদের শাসনই চলতো, প্রিন্সলি স্টেটই কিন্তু ছিল, কিন্তু বিভিন্ন ব্রিটিশ অফিসিয়ালসরা সেখানে অ্যাডভাইজারি হিসেবে কাজ করতো। ওনাদের অ্যাডভাইসে ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনটাকে মডার্ন করার সবচেয়ে প্রথম পদক্ষেপ কিন্তু তখনই কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপর চলে এলো কি ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। তোমরা এই লেখাগুলো তুলে রাখতে পারো নিজেদের খাতায়, কথাগুলো ভালো করে শুনবে, ঠিক আছে। ইন ডিটেলস পড়তে হবে, শুধু একটা টপিক থেকে 10টা MCQ, 500 MCQ, 5000 MCQ পড়ে নিলাম, আমাদের পুরো টপিক শেষ, এভাবে ভাবলে কিন্তু হবে না। কারণ যারা টপার্স, যারা অ্যাকচুয়ালি পরীক্ষা ক্লিয়ার করে, যারা টপ 10-এর মধ্যে থাকে, এরা কিন্তু প্রথম ডিটেলসে পড়ে, তারপর MCQ অ্যাটেম্প্ট করে মক টেস্টের রূপে, ঠিক আছে। সব কিছু ডিটেলস জানতে হবে যাতে MCQ যে কোনোখান থেকে আসলে তোমরা যাতে আনসার করতে পারো, মুখস্থ করে না, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে এলো ইন্ডিপেন্ডেন্স, ভারত স্বাধীন হলো, ঠিক আছে। তারপর কি হলো? 15ই অক্টোবর, আচ্ছা এখানে লেখা আছে অক্টোবর 15, 1949, 49 সনে 15ই অক্টোবর ত্রিপুরা ইন্ডিয়ান ইউনিয়নের সাথে মার্জ হয়ে গেল, ঠিক আছে, এক হয়ে গেল, ত্রিপুরা ভারতের অংশ হয়ে গেল, ঠিক আছে। তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর মানে প্রথম মার্চ হওয়ার পর ত্রিপুরা মানে ত্রিপুরার প্রশাসন চলছিল, একজন চিফ কমিশনারকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, ওনার ইনস্ট্রাকশনে কিন্তু চলছিল। মানে মানে কি বলবো, এটা বেসিক্যালি তখন ছিল প্রিন্সলি স্টেট থেকে মার্চ হয়ে যাওয়ার পর এটা হয়ে গেছে চিফ কমিশনার্স প্রভিন্স, চিফ কমিশনার দ্বারা পরিচালিত রাজ্য হয়ে গেছিল এটা, ঠিক আছে। আচ্ছা এখানে লেখাও আছে ইট ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। ইউনিয়ন টেরিটরি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোলড, আলাদা কোনো স্টেট গভর্নমেন্টের সেই রকম পাওয়ার নেই, ঠিক আছে। ফর এক্সাম্পল পন্ডিচেরি, ফর এক্সাম্পল দিল্লি, এগুলো, ঠিক আছে, ফর এক্সাম্পল চণ্ডীগড়। আচ্ছা যাই হোক, তারপর তোমাদের কি হলো? তারপর চলে এলো 1 নভেম্বর 1956, 1 নভেম্বর 1956 সনের 1 নভেম্বর ত্রিপুরাকে ইউনিয়ন টেরিটরি হিসাবে মর্যাদা দেওয়া হলো এই ডেটে, ঠিক আছে। যেখানে ছিল কি একটা টেরিটোরিয়াল কাউন্সিল, টেরিটোরিয়াল কাউন্সিলে প্রশাসন চালানোর জন্য ইম্পর্টেন্ট ব্যক্তিরা ওটার পার্ট ছিলেন, ঠিক আছে। মানে বেসিক্যালি তোমরা বলতে পারো এটাই ছিল তখন প্রশাসন পরিচালনা করার মাথা ত্রিপুরায়, ঠিক আছে। টেরিটোরিয়াল কাউন্সিল, এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা এখানে লেখা আছে 1 নভেম্বর 1956 ত্রিপুরা কেম আন্ডার দ্য ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1956 অ্যান্ড রিসিভড ইজ ফার্স্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে টেরিটোরিয়াল কাউন্সিল, ঠিক আছে। তারপর
তারপর গ্র্যাজুয়ালি কি হয়েছে, 21শে জানুয়ারি 1972 সনে ত্রিপুরাকে ফুল ফ্লেজেড পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করার পর একটা দরকার পড়ে গেল যে একটা কমপ্লিটলি পুরো ব্যালেন্সড একটা স্ট্রাকচার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস লাগবে ত্রিপুরায়, যেখান থেকে পুরো ত্রিপুরাটাকে পরিচালনা করা যাবে। ঠিক আছে, তারপর গ্র্যাজুয়ালি অনেক কিছু আছে, এগুলো আমরা অনেক দিন ক্লাসে করেছি। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলটাকে রিনেম করা হলো অ্যাজ ত্রিপুরা অ্যাসেম্বলি। ঠিক আছে, সো তারপরই 21শে জানুয়ারি 1972 সন থেকেই ত্রিপুরা সেক্রেটারিয়েট চলে এলো। ত্রিপুরা সেক্রেটারিয়েট, যেটাকে কি বলা হয়, মহাকরণ। মহাকরণ, এখানেই তোমরা এখানে ফটো দেখতে পাচ্ছ। আগে এটা ছিল কোথায়, ত্রিপুরা সেক্রেটারিয়েটের বিল্ডিংটা, এটাকে ত্রিপুরা সিভিল সেক্রেটারিয়েটও বলা হয়, ত্রিপুরা সেক্রেটারিয়েটও বলা হয়। কেন ইম্পর্টেন্ট, কারণ চিফ মিনিস্টার, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওনার অফিস, সমস্ত যেই মন্ত্রীরা আছেন ত্রিপুরার ক্যাবিনেটে, ওনাদের অফিস, সমস্ত যেই দপ্তরের সবচেয়ে উচ্চতর পজিশনে যিনারা আছেন, সেক্রেটারি, সচিব পোস্টে যিনারা আছেন, সেক্রেটারি, ওনাদের অফিস, প্লাস চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, ওনার অফিসও কিন্তু এই একটা জায়গাতেই, মানে ওনারা স্টেটের জন্য যা যা সিদ্ধান্ত নেন সব কিছুই একটা জায়গায় বসে কিন্তু নেন। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এখান থেকে সমস্ত ডিসিশন নেওয়া হয়, কি পলিসি হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর ডাইরেক্টরেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে সেগুলো কিন্তু, সাব ডিভিশন লেভেলে, ব্লক লেভেলে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়। মেইন সিদ্ধান্ত নেওয়ার কাজ হচ্ছে এই বিল্ডিংয়ে কিন্তু কাজটা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে ত্রিপুরা সেক্রেটারিয়েট বা মহাকরণকে এস্টাবলিশ করা হলো বা স্থাপন করা হলো, যেটা হলো ত্রিপুরার যে প্রশাসনের সবচেয়ে উচ্চতর অফিস হয়ে গেল সেটা, সেখান থেকেই সব কিছু কিন্তু পরিচালনা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। আর বেসিক্যালি সেক্রেটারিয়েটে সবচেয়ে মানে উচ্চ পজিশনে যিনি আছেন মন্ত্রীদের লেভেলে হচ্ছেন চিফ মিনিস্টার, সেক্রেটারিয়েটদের মানে সেক্রেটারিদের লেভেলে হচ্ছেন কি চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারি ওনার ডাইরেকশনে কিন্তু সমস্ত বিভিন্ন দপ্তরের যিনা সচিবরা আছেন ওনারা কিন্তু কাজ করেন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অনেক ভাগে ভাগ করা আছে এই সেক্রেটারিয়েটে, যেভাবে চলছে পুরো এটার ভেতরে, বিল্ডিংটার ভেতরে আছে। আগে বলে দিই এই বিল্ডিংটা কোথায় ছিল। এই বিল্ডিংটা তোমাদের ছিল আখাউড়া রোডে, টিপিএসসি অফিসের সাথে, আখাউড়া রোডে। ঠিক আছে, তারপর এটা ফিল হলো যে ওখানে অনেকটা কনজেস্টেড হয়ে যাচ্ছে, জায়গা কম, আরও মডার্ন আর্কিটেকচার লাগবে, আরও বেশি স্পেস লাগবে। তারপর তখন গভর্নমেন্ট মানে তখন গভর্নমেন্টের যিনি চিফ মিনিস্টার ছিলেন শ্রী মানিক সরকার, উনি 2009 সনের সেপ্টেম্বর মাসে নতুন বিল্ডিং ইনোগ্রেশন করলেন, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স কুঞ্জবনে বা খেজুর বাগানের উল্টো দিকে তোমরা বলতে পারো, খেজুর বাগানও বলতে পারো। ঠিক আছে, এখানেই কিন্তু অপারেট হচ্ছে এটা। আর আরেকটা কথা বলে রাখি, ত্রিপুরার যে পুলিশের হেডকোয়ার্টার, ত্রিপুরা পুলিশ যে হেডকোয়ার্টার আছে পিএইচকিউ, ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারও কিন্তু এখন আছে কোথায়, ফায়ার সার্ভিসে। সেটার নতুন যে বিল্ডিংটা সেটার ভিত্তিপ্রস্তরও কিন্তু অনারেবল সিএম স্থাপন করেছিলেন, সেটাও কিন্তু হবে কোথায়, সেক্রেটারিয়েটের উল্টো দিকে। ঠিক আছে, সেক্রেটারিয়েটের সাথেই আছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার একটু পরেই মানে একটু বাদেই আছে কি ত্রিপুরা গভর্নর হাউস, তার একটু বাদেই আছে মানে যিনি চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্টের ওনার বাড়ি। ঠিক আছে, সব কিছু কিন্তু মনে রাখতে হবে। নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের কথাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় কিছু কিছু পরীক্ষায় কিন্তু এসেছিল কি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, খুবই ইম্পর্টেন্ট জায়গা, পুরো ত্রিপুরা প্রশাসনটা সেখান থেকে কিন্তু পরিচালনা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপর এই নতুন বিল্ডিংয়ে নিয়ে চলে যাওয়া হলো, তারপর সেখানে অনেকটা মডার্নাইজ হয়ে গেল, পুরো বিল্ডিংটা অনেকটা স্পেশিয়াস হয়ে গেল। আর ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেশন, পুরোটা অ্যাডমিনিস্ট্রেশনের যেই মেইন জায়গাটা সেটা শিফট হয়ে গেল ফ্রম আখাউড়া রোড টু নিউ ক্যাপিটাল কমপ্লেক্স। ঠিক আছে, এই নতুন যেই চারতলা, মনে রাখবে এই নতুন সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে টোটাল 4তলা বিল্ডিং, এটা 270টা রুম ছিল যখন ইনোগ্রেশন করা হয়েছিল। এখন প্রেজেন্টলি কি রুমের সংখ্যা বেড়েছে কিনা সেটা কোনো ইনফরমেশন নেই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। দিস প্লেস ইজ সিচুয়েটেড 9 কিলোমিটার ফ্রম দ্য মেইন সিটি বা হার্ট অফ দ্য সিটি আগরতলা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে এই পুরো বিল্ডিংটা কিন্তু ভূমিকম্প
যেই রোধ করার জন্য যে টেকনোলজি সেটা দিয়ে কিন্তু বানানো হয়েছে, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট টেকনোলজি দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর এটাই হয়ে গেল সবচেয়ে বিগেস্ট, তখন 2009-এর ছিল ইনোগ্রেশন হওয়ার পর ইস্টার্ন সাইডে পূর্ব ভারতের সবচেয়ে বড় ক্যাম্পাস, ঠিক আছে, যেটা মানে ₹2 বিলিয়ন খরচ করে কিন্তু তখন বানানো হয়েছিল নতুন ক্যাম্পাসটা বা নতুন বিল্ডিংটা। তোমাদের কিন্তু এইভাবে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। মনে রাখবে, আমরা পুরো জিনিসটা তোমাদের বুঝিয়ে দেই। এই বিল্ডিংয়ে আছেন চিফ মিনিস্টারের অফিস, আছে চিফ সেক্রেটারির অফিস, সমস্ত যিনারা মন্ত্রীরা আছেন, মন্ত্রী নট এমএলএ, ঠিক আছে। এমএলএদের অফিস হচ্ছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভায়, সমস্ত মন্ত্রী কাউন্সিল অফ মিনিস্টার্স ওনাদের অফিস, প্রিন্সিপাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, সমস্ত দপ্তরের বিভিন্ন সচিব যিনারা আছেন, যিনারা দপ্তরের বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস নিয়ে সিদ্ধান্ত নেন, সবার অফিস হচ্ছে এই সেক্রেটারিয়েটে, ঠিক আছে, মনে রাখতে হবে। তাই সমস্ত দপ্তর 50টার উপরে দপ্তর কিন্তু এই একটা বিল্ডিং এ, ত্রিপুরা সরকারি দপ্তর কিন্তু এখানে কাজ করছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মানে আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। যেমন তোমাদের যিনি চিফ মিনিস্টার আছেন ওনাকে অ্যাসিস্ট করার জন্য সেম বিল্ডিংয়ে ওনার আন্ডারে যে কাউন্সিল অফ মিনিস্টার্স ওনাদেরকে রাখা হয়েছে, তার জন্য ক্যাবিনেটের মিটিং যে হয়, মন্ত্রিসভার যে বৈঠক হয় ত্রিপুরায়, আমরা যে আপডেট দেই, সবগুলো হয় কিন্তু এই সেক্রেটারিয়েটে। আলাদা রুম আছে, ভীষণ মডার্ন টেকনোলজি ইউজ করে সেটা বানানো হয়েছিল, ঠিক আছে। এত সুন্দর সেক্রেটারিয়েট ও অ্যাসেম্বলির বিল্ডিং অন্যান্য কটা স্টেটে আছে ইন্ডিয়ার, সেটা সত্যি কিন্তু মানে আমাদের জানা নেই। এত সুন্দর, খুব ভেরি ফিউ স্টেটস ইন ইন্ডিয়া হ্যাভ সাচ হাই ডিফাইন্ড স্ট্রাকচার, ঠিক আছে। তোমরা যদি সময় পাও গিয়ে একটু দেখে এসো, আমরা তো 1-2বার গিয়ে দেখে এসেছি, ঠিক আছে। তারপর যাই হোক, ক্যাবিনেট মিটিং এখানে অনুষ্ঠিত হয়। তারপর চলে আসো চিফ সেক্রেটারি বর্তমানে আছেন শ্রী জে.কে. সিনহা, ত্রিপুরার চিফ সেক্রেটারি হচ্ছেন কি, সমস্ত যারা সেক্রেটারি আছেন বিভিন্ন দপ্তরের সব সচিব যারা আছেন ওনাদের মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট যিনি আইএএস অফিসার, ওনাকে কিন্তু চিফ সেক্রেটারি পোস্ট কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। শুধুমাত্র আইএএস অফিসারদেরকে কিন্তু চিফ সেক্রেটারি পোস্ট কিন্তু দেওয়া হয়। চিফ সেক্রেটারি পোস্ট ত্রিপুরা মার্জারের পরে, ইন্ডিয়ান ইউনিয়নের সাথে মার্জারের পরে চিফ সেক্রেটারি পোস্ট হয়ে গেল ইকুইভ্যালেন্ট টু জয়েন্ট সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের যিনি আইএএস অফিসার, যিনি ভারত সরকারের আন্ডারে অ্যাপয়েন্টেড আছেন, উনার যে স্যালারি, উনার যে পাওয়ার, সেম লেভেলের পোস্ট হচ্ছে স্টেটের চিফ সেক্রেটারি পোস্ট, ঠিক আছে। ভেরি ভেরি হাই র্যাঙ্কড পোস্ট, সেটা বলার আর অপেক্ষা রাখে না, ঠিক আছে। মনে রাখবে, সিএস বা চিফ সেক্রেটারি, হি ইজ দ্য সিনিয়র মোস্ট আইএএস অফিসার অফ দ্য স্টেট। আর উনাকেই বলা হয় কি প্রিন্সিপাল অ্যাডভাইজার টু চিফ মিনিস্টার। উনি হচ্ছেন প্রধান ব্যক্তি যিনি নাকি অ্যাডভাইস করেন চিফ মিনিস্টারকে রিগার্ডিং ভেরিয়াস ম্যাটার্স রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। উনি হচ্ছে চিফ মিনিস্টারের প্রিন্সিপাল অ্যাডভাইজার, নট অনলি ফর চিফ মিনিস্টার বাট অলসো ফর দ্য কাউন্সিল অফ মিনিস্টার। উনি হচ্ছেন প্রিন্সিপাল অ্যাডভাইজার, ঠিক আছে। আর উনি সমস্ত সেক্রেটারি যারা আছে বিভিন্ন দপ্তরের, এখানে এই বিল্ডিংয়েই ওনাদের সাথে কোঅর্ডিনেট করে পুরো প্রশাসনটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য উনি হচ্ছেন মেইন ব্যক্তি, ঠিক আছে। তারপর চলে আসছে প্রিন্সিপাল সেক্রেটারি বা স্পেশাল সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি বা ডেপুটি বা আন্ডার সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি, সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পজিশনস ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস আন্ডার ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন হেড থাকেন কি সেক্রেটারি, যিনি হচ্ছেন একজন আইএএস অফিসার। এবারে উনি ডাইরেক্ট আইএএস হতে পারেন বা ত্রিপুরা সিভিল সার্ভিস থেকে যদি আইএএস এ প্রমোশন দেওয়া হয়, তারপরেও কিন্তু উনি হি অর শি ক্যান বি দ্য সেক্রেটারি অফ এনি ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। আর যতজন সেক্রেটারি আছে প্রশাসনে, যতগুলো দপ্তরের সেক্রেটারিসরা আছেন, ওনারা সবাই কিন্তু চিফ সেক্রেটারিকে কিন্তু রিপোর্ট করেন, ঠিক আছে। চিফ সেক্রেটারিকে রিপোর্ট করেন। আর সেই দপ্তরে যিনি মিনিস্টার ইনচার্জ থাকবেন, সেই দপ্তরের যিনি মন্ত্রী, ওনাকে কিন্তু ওনারা রিপোর্ট করবেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেইভাবে যদি কোনো কিছু মিনিস্টার যদি কোঅর্ডিনেট করতে চায় কোনো কিছু বিষয় নিয়ে, তখন উনি কিন্তু প্রথম ডাকবেন সেক্রেটারিকে। যদি সেক্রেটারি ফিল করে নিচের লেভেলের কোনো অফিসার বা এমপ্লয়িজকে ডাকবে, দেন হি অর শি ক্যান কল, ঠিক আছে। এই অফিসটার মধ্যেই সেক্রেটারিয়েটেই প্রত্যেকটা দপ্তরের কি বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সব কিছু কিন্তু প্রত্যেকটা দপ্তরের কিন্তু সেখানে আছে, ইনক্লুডিং সেই দপ্তরে
হেড অফিস বলা হয় ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনের এই বিল্ডিংটাকে, ত্রিপুরা মহাকরণ বা সেক্রেটারিয়েটকে। সেই দপ্তরগুলোর এলডিসি থেকে শুরু করে রিসিভ ডেসপাচ সেকশন থেকে শুরু করে আপ টু সেকশন অফিসার সব কিছু কিন্তু এই বিল্ডিংয়ে আছে। সো কত বড় বিল্ডিং, কত ইম্পর্ট্যান্ট ফাংশন, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। ঠিক আছে, বিভিন্ন দপ্তর যেমন হোম ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, স্বরাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ফিনান্স ডিপার্টমেন্ট আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ প্রশাসনিক যে প্রশাসন মানে প্রশাসনটাকে চালানোর জন্য যেই দপ্তর সেটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জিএ ডিপার্টমেন্ট। তারপর যেমন শিক্ষা দপ্তর আছে, শিক্ষা দপ্তরের দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে উচ্চ শিক্ষা দপ্তর। ঠিক আছে, তারপর আছে স্বাস্থ্য দপ্তর, তারপর আছে পিডাব্লিউডি। সমস্ত দপ্তরের যিনি সেক্রেটারিসরা ওনারা কিন্তু সেখানে কিন্তু আছেন। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল হোম ডিপার্টমেন্টের বর্তমানে সেক্রেটারি হচ্ছেন শ্রী অভিষেক সিং, উনি একজন আইএএস অফিসার। ঠিক আছে, তারপর অর্থ দপ্তরের বর্তমানে যিনি সেক্রেটারি ওনার নাম হচ্ছেন শ্রী অপূর্ব রায়, উনি একজন আইএএস অফিসার। তারপর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে সেক্রেটারি সেটার হচ্ছেন তরুণ কান্তি দেবনাথ, ইফ আই এম নট রং। ঠিক আছে, তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, আমরা মন থেকে বলছি, সো যতটুকু মনে আছে আমরা বলছি। ঠিক আছে, মানে তোমাদেরকে পড়ানোর আগে আমরা যতটুকু দেখেছি। ঠিক আছে, শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি উনি হচ্ছেন শ্রী রাওয়াল হেমেন্দ্র কুমার। ঠিক আছে, তারপর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি বর্তমানে সেক্রেটারি আছেন ওনার নাম হচ্ছেন শ্রী কিরণ গিত্তে। শ্রী কিরণ গিত্তে উনি পিডাব্লিউডিরও কিন্তু উনি সেক্রেটারি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারেরও উনি কিন্তু সেক্রেটারি, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সেরও কিন্তু উনি কিন্তু সেক্রেটারি। ঠিক আছে, তারপর বহুত আছে, যেমন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টেরও বিল্ডিং আছে সেখানে, এগ্রিকালচার ডিপার্টমেন্টেরও বিল্ডিং আছে সেখানে, আরডি ডিপার্টমেন্টেরও বিল্ডিং আছে, বহুত সমস্ত ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি কমার্স, আইটি ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারিস, হাই লেভেল সবচেয়ে উচ্চতর যে পজিশনে যে অফিসার্সরা সবাই এই বিল্ডিংয়ে, ওনাদের পার্মানেন্ট অফিস কিন্তু সেখানে। ঠিক আছে, এখান থেকেই পুরো ত্রিপুরার অফিসটা মানে তোমাদের প্রশাসনটা কিন্তু পরিচালনা করা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে সবগুলো লেখা, নেক্সট স্লাইডে তোমরা এগুলো তুলে নিতে পারো। স্টেটহুডের পর আপগ্রেড করা হলো চিফ সেক্রেটারি পোস্টটাকে টু দ্য পোস্ট অফ জয়েন্ট সেক্রেটারি। সেক্রেটারিয়েট হ্যাজ অফিসেস অফ চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, সেক্রেটারিজ বা এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট, স্পেশাল, আন্ডার, ডেপুটি সেক্রেটারিজ অফ ভেরিয়াস ডিপার্টমেন্টস আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। 50টার উপরে দপ্তর। ঠিক আছে, কি কি ফাংশন এই সেক্রেটারিয়েটে? পাবলিক মানে পলিসি, যে পাবলিক মানে মানুষের জন্য যে পলিসি বানায় সরকার, কোনো স্কিম বানালো বা কোনো সিদ্ধান্ত নিল, সবগুলো সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে আসে। তারপর ইমপ্লিমেন্ট হয় ডাইরেক্টরেট লেভেলে, ব্লক লেভেলে, সাব ডিভিশন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, সেগুলো কিন্তু হয়। ঠিক আছে, অ্যাক্ট অ্যাজ নার্ভ সেন্টার ফর স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে মানে একদম মাথা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের, পুরো রাজ্য চালানোর জন্য, রাজ্যের প্রশাসন চালানোর জন্য মেইন জায়গা হচ্ছে সেটা। ঠিক আছে, কোঅর্ডিনেশন এবং ভেরিয়াস ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের আন্ডারে যে দপ্তরগুলো আছে সেগুলোর মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। প্রিপারেশন অ্যান্ড রিভিউ অফ ক্যাবিনেট এজেন্ডা, ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠক যখন হয় তখন এজেন্ডাটাও কিন্তু সেখানে প্রিপেয়ার হয়, কারণ সেখানে আছে কনফিডেন্সিয়াল ক্যাবিনেট ডিপার্টমেন্ট। ঠিক আছে, তারপর ড্রাফটিং অ্যান্ড সার্কুলেশন অফ গভর্নমেন্ট অর্ডার্স। ফর এক্সাম্পল ধরো তোমরা একটা ফ্লাড হয়ে গেল কোনো জায়গায়, কোনো একটা ফ্লাড হয়ে গেল, ফ্লাডের জন্য আগামীকালকে ত্রিপুরার সমস্ত স্কুল কলেজ বন্ধ, সেটার যে নোটিশটা বেরোবে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, কিন্তু ইনস্ট্রাকশনটা আসবে সেক্রেটারিয়েট থেকে। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমরা বোঝানোর চেষ্টা করলাম, এইভাবেই কোনো নোটিফিকেশন বা ইম্পর্টেন্ট সার্কুলার সব কিছুর মূল জায়গা যেখান থেকে এগুলো সিদ্ধান্ত নেওয়া হয় বের করা, সেটা হচ্ছে মহাকরণ। ঠিক আছে, সেপ্টেম্বর 2009-এ নতুন বিল্ডিংয়ে শিফট করা হলো নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে। তারপর আরেকটা জিনিস হচ্ছে সেক্রেটারিয়েট ভার্সেস ডাইরেক্টরেট, যেটা আমরা বললাম। ডাইরেক্টরেট হচ্ছে কি, তোমরা যেমন দেখো ডিএম অফিস বা কৃষি ভবন, তোমরা যেমন দেখো কৃষি দপ্তরের ডাইরেক্টরেট, এই কৃষি ভবন তোমাদের দেখো ফায়ার সার্ভিসে যেটা আছে, ফায়ার সার্ভিসে কৃষি ভবন, এই কৃষি ভবনের যিনারা ডাইরেক্টর আছেন, এডিশনাল ডাইরেক্টর, ওনারাও কিন্তু কাজ করেন সেক্রেটারিয়েটে যে বসে আছেন এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি, ওনার সাথে কোঅর্ডিনেশন করে কোনো ফাইল অ্যাপ্রুভ করতে হলে এটা হতেই পারে না যে ডাইরেক্টরেটে ডাইরেক্ট অ্যাপ্রুভেল হয়ে গেছে সেক্রেটারির সাইন ছাড়া। সেক্রেটারি ইজ মেইন ইম্পর্টেন্ট পার্সন অফ দ্য ডিপার্টমেন্ট। আর সেক্রেটারি যদি চায় যে মন্ত্রীর সাথে কনসাল্ট করবেন কোনো ফাইলে সই করার আগে বা কোনো ফান্ড অ্যাপ্রুভ করার আগে বা কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে, উনি কিন্তু
কনসাল্ট কিন্তু করতে পারেন। ঠিক আছে, পুরো হায়ারার্কিটা মানে এইভাবে মেনটেন হচ্ছে। চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, কাউন্সিল অফ মিনিস্টার্স, প্রিন্সিপাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি, তারপর ডিপার্টমেন্টের সেকশন অফিসার, এভাবে পুরো দপ্তরটা, প্রশাসনটা একটা বিল্ডিং থেকে কিন্তু পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি। চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা অন্যান্য সেক্রেটারি বা অন্যান্য অফিসার বিভিন্ন দপ্তরের সব কিন্তু এই বিল্ডিং থেকেই ওনারা কিন্তু কাজ করছেন। ঠিক আছে, ফাংশনস আমরা অলরেডি বলে দিয়েছি, সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যেমন পলিসি ফরমেশন আছে, ঠিক আছে, তারপর তোমাদের মানে 50টার উপরে যে দপ্তর আছে সেগুলোর যে পরিচালনা, পুরো প্রশাসনের সব কিছুর পরিচালনা করছে। যেমন কোভিডের সময় যা যা বিভিন্ন মানে করোনার সময় যে বিভিন্ন নির্দেশিকাগুলো বেরোতো, সবগুলো বেরোতো রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। কেন? কারণ রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারই আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু ফাংশন করছে ত্রিপুরায়। সব কিছুর একটাই উৎস একখান থেকেই বেরোচ্ছে, সেটা হচ্ছে সেক্রেটারিয়েট বা মহাকরণ। তাই ত্রিপুরা প্রশাসনিক পরিকাঠামো তোমরা যখন পড়বে, সেক্রেটারিয়েটের ব্যাপারে সবচেয়ে প্রথম তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো কোয়ারিজ নেই, এতটুকু তোমাদের জানলেই হবে। আগামী দিন আমরা দেখব ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার সম্পর্ক ইম্পর্টেন্ট তথ্য যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা শেয়ার করে যারাই বিভিন্ন ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যাদের তোমাদের নোটস লাগবে বিভিন্ন আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।